হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমরা যাব পানাম সিটি। এখন সময় সকাল 10টা বাজে আর আমরা আছি এখন গৌরীপুরে। তো গৌরীপুর থেকে আমরা সোজাসুজি চলে যাব পানাম সিটিতে। তো আপনাদের আমরা কিভাবে যাচ্ছি বা এর যে লোকেশন গুলো টোটালি আপনাদের ক্লিয়ার ভাবে দেখাবো। এই পানাম সিটি আপনাদের সোনারগাঁয়ে পানাম নগরী নামে পরিচিত। তো আমরা গৌরীপুর থেকে সোজা বাসে করে আমরা যাচ্ছি, বা বাসে গিয়ে আমরা সোনারগাঁ যে আপনার পোপার আছে, পোপারে গিয়ে নামবো। ওখানে নেমে তারপর ওখান থেকে আমরা ইজি ভাড়া করে তারপর যাব হচ্ছে পানাম সিটি। তো যেতে যেতে একটু রাস্তার পরিবেশগুলো আপনাদের দেখাচ্ছি, জাস্ট ওয়াও লাগবে আপনাদের দেখতে। তো এখানে যা কিছু দেখাবো একটু আপনারা ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে সবকিছু আপনারা উপভোগ করতে পারবেন এই ভিডিও। আর যে কথা না বললেই না, আপনি যদি আমাদের এই চ্যানেলে একবারে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখবেন, তাতে সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন তাহলে আজকে পানাম সিটি সম্পর্কে কিছু জানবো, আর আমরা পানাম সিটি যে নাগরিকটা আছে টোটালি আপনাদের দেখাবো। তো ওখানে ভিডিও করার পারমিশন হয়তো থাকতেও পারে, না থাকতেও পারে, আমরা তারপরও যাচ্ছি ওখানে। এখানে মেঘনা নদীর পার আমার দেখা পড়লো, তো মেঘনা নদী আপনাদের একটু দেখার সুযোগ করে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের মেঘনা নদী মেন একটা ব্রিজ, যেটা কুমিল্লা রোড যে রোডটা আছে, বিশ্ব রোড বলা হয়। তো এই রোড দিয়ে আমরা ধরে যাচ্ছি। তো এখানে মেঘনা নদীতে আমরা একটু দেখলাম যে এখানে অনেক কারখানা ছিল নদীর দুপাশে, দেখতে বেশ ভালোই লাগতেছিল, অনেকটা উপভোগ করলাম বাসে বসে থেকেই। তো আমাদের এতটা সামর্থ্য নেই যে আমরা বাইকে যাব কিংবা একে যাব। তো আমরা সোনারগাঁ চলে আসছি, সোনারগাঁ থেকে এখন আমরা একটা সিএনজি নিব, সিএনজি নেওয়ার পর তারপরে আমরা পানাম নগরীতে যাব। তো এখানে পানাম নগরীর জন্য আমাকে এখানে সিএনজিতে টাকা গুনতে হয়েছে 250 টাকা। ওইদিকে আমরা গৌরীপুর থেকে আসলাম 50 টাকা করে। আমরা 3 জন আছি, তো আমার সাথে আছে দীপন, আছে আমার ভাগিন। এই টোটালে আমরা এই 3 জনে আজকে পানাম নগরীটাকে ঘুরে দেখবো আর আপনাদের সাথে দেখাবো। তাই কোনো প্রকার স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো আপনার সোনারগাঁ থেকে যখন আপনি সিএনজি নেন, তারপর আপনাকে গ্রামের দিকে যাইতে হবে, যে যতদূর যাবেন আপনি একবার মফস্বল এলাকার দিকে যাইতে থাকবেন। তো সোনারগাঁ আপনাদের একটা অনেক আপনাদের ঘোরার জায়গা পেয়ে যাবেন সোনারগাঁতে। তো এখানে আমরা শুধু পানাম সিটি দেখবো আর পাশে যে জাদুঘর আছে তার জাদুঘর দেখবো, তার সাথে আপনাদেরও দেখাবো। অবশেষে আমাদের সিএনজি আমাদের পানাম নগরীর সামনে একবার গেটের সামনে নামাই দিছে। তো এখন আমরা গেট অতিক্রম করব আর এখানে আপনাদের দেখাবো যে আমাদের পানাম নগরীটা কেমন ছিল, বা ইতিহাসে এখানে থাকতো যারা বিজনেস করতো, তো তারা কিভাবে বিজনেস করে গেছে সে সাক্ষী এখানে রেখে গেছে আপনাদের জলজন্ত প্রমাণ। তো অনেক আগে আমার এই ভিডিওর অনেক আগে আপনারা অনেক ভালো ভালো বড় বড় ইউটিউবার যারা আছে তাদের ভিডিও দেখছেন। তো আমরা ছোট ইউটিউবার, আপনারা সাপোর্ট করবেন আমাদের, আর আমাদের ভিডিওগুলো একটু দেখবেন। এইগুলো হয়তো আপনারা অনেক আগেই দেখছেন, কিন্তু আবারও নতুন করে দেখাচ্ছি আপনাদের। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন পুরোপুরি ভিডিওটা, ঠিক আছে? তো সোনারগাঁ থেকে কিন্তু আপনাদের রেগুলার ভাড়া 30 টাকা করে। তো আমরা সিএনজিটাকে রিজার্ভ করছিলাম, তার জন্য 250 টাকা রাখছিল। তো আপনারা এখানে আসতে পারবেন। তো আমরা গেটের সামনে এখন আছি, আপনাদের সবকিছু একটু একটু করে দেখাবো। আপনারা অবশ্যই সময় নিয়ে আপনারা ভিডিওটা দেখবেন, তাতে সবকিছু বুঝতে পারবেন। তো এখানে টিকিট করতে হবে। তো এটা আগে কিন্তু টিকিট এগুলো করতে হইতো না, তো এখন এটা টিকিট পারমিশন করছে আপনাদের 20 টাকা করে মাথা পিছু নেয়। তো এখানে শুধু আপনাদের পুরনো যে বাড়ি ঘরগুলো আছে সেগুলোই দেখা মেলবে। এগুলো কিন্তু প্রাচীন আমলের মোটামুটি বলা চলে। তো এখানে টেরাকোটার কাজগুলো সবগুলো কিন্তু আপনাদের আগের চুন সুরকি দিয়ে করানো। তো এখানে বাড়িগুলো একবার অনেক অবস্থা খারাপ আছে। তো এগুলোতে চলাফেরা করতেও ভয় লাগবে, একটু সাবধানে চলাফেরা করতে হবে এখানে, কারণ কোন বাড়ি কোন সময় ভেঙে পড়ে বলা যায় না, কারণ এগুলো একবারে এসেই পূরণ হয়ে গেছে আপনাদের নড়বড় একটা অবস্থা। তো প্রাচীন এই বাড়িগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে যে আপনারা এখনকার যে মিস্ত্রিগুলো যেভাবে কাজ করে, আপনার রড সিমেন্ট বালু কত কিছু দিয়ে তারা বাড়ি নির্মাণ করে। আর আগের আপনারা যখন দেখবেন যে আগের মানুষগুলো চুন সুরকি দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইনের বাড়িগুলো তৈরি করে, এগুলো দেখার জন্য আমরা যাই টাকা খরচ করে, আর এখন লাখ লাখ টাকা খরচ করেও মনে করেন যে সেরকম বাড়ি তৈরি করা যায়। তো এগুলো জিনিসগুলো হচ্ছে একবার প্রাচীন। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন। এগুলো আপনার নির্বেদী একটা পরিবেশ। এগুলো হচ্ছে আপনার এই অনেক কিছু শেখার আছে, দেখার আছে, অনেক কিছু ভাবার বিষয় আছে। এগুলো বিল্ডিং বাড়ি আপনারা দেখলে মনে হবে ভৌতিক বাড়ির মতো, এগুলোতে ভূত বসবাস করে এমন মনে হবে, কিন্তু তা না। এগুলো একবার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেগুলো মানে সংস্কার নেই। সংস্কার যদি থাকতো তাহলে এইগুলো আপনাদের টিকে রাখা সম্ভব হতো।
নগরী 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড় আর দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনের ভিড়ত পালতোলা নৌকা। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপ অনুপ্রেরণায় নতুন উপনিবেশ গড়ে ওঠে পানাম নগরীতে। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। হান্টারের অভিমত হলো সুলতানি পানাম ছিল সোনারগাঁয়ের রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপ নজরে পড়ে নাই, তাই এই দায়িত্বটির সত্যতা এক্ষেত্রে জেমস টেলর বলেছেন সোনারগাঁ প্রাচীন শহর ছিল পানাম। এই তথ্যটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। এই শহরটি দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19-20 শতাব্দীতে 1813 খ্রিস্টাব্দের নামফলক রয়েছে। মূলত পানাম ছিল বাংলার সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র বা ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁ অধিকার পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপন হয়। পানাম নগর সেতুর অবস্থান ও 3 দিকের খাল বোঝা যায় পানাম সোনারগাঁ একটা উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতান আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানাম সড়কের উত্তর পাশে 11টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। আয়তাকার উত্তর দক্ষিণ বিশিষ্ট এক উচ্চতা 1 তলা থেকে 3 তলা। এখানকার বিল্ডিংগুলো ইটের সাথে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহার তৈরি ব্র্যাকেট। আর ভিউয়ার্স, আপনারা কখনো আমার মতো এই ভুলগুলো করবেন না। অবশ্যই যে জায়গায় আপনারা যাবেন, যে জায়গাটা আপনার লক্ষ্য, ওই জায়গাটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ওখানকার ইতিহাস জেনে তারপর যাইতে হবে। তো আমি যেখানে যাই আমি হুটহাট করে যাই, তার জন্য ইতিহাসগুলো ঠিকঠাকভাবে বলতে পারি না। আমার এইখানে যে কয়েকটা ইতিহাস আমি তুলে ধরলাম সেগুলো আমি অনেক কষ্ট করে আপনাদের বলছি। এগুলো আপনারা ভয়েসটা শুনলেই বুঝতে পারবেন যে আমি কতটা কষ্ট করে আপনাদের এই ইতিহাসটা জানালাম। তো এখানে অবশ্যই আপনাদের বলবো, যারা যাবেন আপনারা কোনো জায়গায় ভ্রমণ করতে কিংবা দেখতে, তো ওখানকার ইতিহাসটা জেনে তারপর যাবেন। কারো যদি ভিডিও করার উদ্দেশ্য থাকে তাহলে তো আপনি একটু প্রপারলি ওখানকার ইতিহাস মুখস্থ করে নিয়ে তারপর যাবেন। তো আমি এখানে কোনোভাবেই মুখস্থ ছিল না আমার, তারপর আমি এখানে আপনাদের উপস্থাপনা করে দিলাম রিডিং পড়ে। তো আপনারা ওইভাবে করে ট্রাই করতে পারবেন কিভাবে আপনারা ইতিহাসগুলো বলবেন। তো এখানকার বাড়িঘরগুলো সবগুলো আমার কাছে অনেকটা জোশ লাগছে। এগুলো দেখলে মনে হবে আপনার মন শান্তি হয়ে যাবে, কারণ আগে যারা কাজ করছে কত নিখুঁতভাবে, কত সুন্দর করে কাজগুলো করছে, কত সুন্দর করে বিল্ডিংয়ের প্রসেসিংগুলো করছে। তো এখানে সব কয়টা বাড়ি হচ্ছে 3 তলা বিশিষ্ট আর হচ্ছে 2 তলা 3 তলা বিশিষ্ট বাড়িগুলো আছে আপনাদের সারিবদ্ধভাবে এই বিল্ডিংগুলো আছে। যারা এখানে বিজনেস করতে আসতো তাদের একটা বসস্থান ছিল, আমি এর আগে ইতিহাসে বলছি কিছুটা। তো এখন আমি যে একগুলো দেখাবো বাড়ির যে কাজগুলো আছে, বিল্ডিং বাড়ির যে কাজগুলো আছে ওগুলো আপনাদের দেখাচ্ছি একটু, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন।
তো এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের সম্পদ। তো তার জন্য আমরা এগুলোকে একটু যদি আমরা পরিচ্ছন্নতাভাবে যদি রাখি কিংবা এগুলো নষ্ট না করি, তাহলে আমাদের ঐতিহাসিক একটা বড় সাক্ষী থাকবে, যেগুলো আমাদের ব্রিটিশ পিরিয়ডে যেগুলো ছিল ওগুলো আপনার সাক্ষী হয়ে থাকবে। তো এগুলো আমাদের পরিচর্যা করার সময় এগুলো যদি সরকারের আয়ত্তানে থাকে তাহলে যে জিনিসগুলো ভালো থাকে। আমি অনেক রাজবাড়ি দেখছি যেগুলোর অস্তিত্ব একবার শেষের দিকে চলে গেছে, তার জন্য বলবো যেগুলো এখন আছে ওগুলো একটু আমাদের টিকায় রাখতে, কারণ বাংলাদেশের সম্পদ এগুলো। এখনকার বাড়িঘরগুলোতে চুনসুরকি এগুলো আর ব্যবহার করা হয় না। তারপরেও এখনকার বাড়ি মনে করেন যে যত মজবুত করে বানানো হয় তারপরেও আগের মতো হয় না। তো আগের বাড়িগুলো আপনারা দেখতে বুঝতে পারবেন যে এখানে রডের কিংবা লোহার কোনো ব্যবহার নেই, তারপরেও এই বাড়িঘরগুলো একবারে খুব মজবুতভাবে টিকে আছে, কারণ এগুলো আগে অনেক শক্ত মজবুত করে এগুলা বিল্ডিংগুলো করছিল। এখনও এরা যুগের পর যুগ এগুলো টিকে আছে, কারণ এটা আগের কাজগুলো ওনারা অন্য একটা কোয়ালিটিতে করতো। এইগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এর ভিত স্থাপনগুলো কত মোটা মোটা, তার জন্য এই বিল্ডিংগুলো মজবুত হয় বেশি, আর এগুলো অনেক যুগ যুগ পর্যন্ত লাস্টিং করে। তো এখনকার বাড়িঘরগুলোতে দেখা যায় যে অনেক রড সিমেন্ট দিয়েও বাড়িগুলোতে 100 বছরের কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তো এই বাড়িঘরগুলো 100 বছরের আপনার কেন, এগুলো শত শত বছর থেকে এই বাড়িঘরগুলো টিকে আছে। আর এখনকার যে বিল্ডিংগুলো হয় ওগুলো 100 বছর গ্যারান্টি দেওয়া হয়, এটা অনেক জায়গাতে লিখিত আছে। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা আর বেশি সময় নষ্ট না করে এখান থেকে আমরা বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনার মতো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।